ওয়েলকাম স্টুডেন্টস, আরও একবার এনথুসিয়াস্টিক এডুকম চ্যানেলে সবার স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, এই বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এই টপিকটার জন্য বারে বারে রিকোয়েস্ট এসছে, তার জন্য আমরা তড়িঘড়ি এই টপিকটাতে নিয়ে চলে এসেছি। এই টপিকটা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। এবার এই যে বিষয়টা, সেটা হচ্ছে আজকে কি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই টপিকটা নিয়ে আলোচনা করব। এই যে টপিকটা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং যারা 12th স্ট্যান্ডার্ডে আছো তাদের ক্ষেত্রে অতি অবশ্যই আসবে, এবং গ্র্যাজুয়েশন স্টুডেন্টদের জন্য এটা কিন্তু অ্যাপ্লিকেবল ফর দেয়ার 6th সেমিস্টার। এবার এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কথাটা বলা হচ্ছে, এটা কি অ্যাকচুয়ালি বলতে কি বোঝায় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট? দেখো, আমরা যে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল স্টেটমেন্ট করে থাকি, সেই ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলোর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস কি, সেটা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট। যারা প্রফিট সিকিং অর্গানাইজেশন হয়, যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বানায়, তাদের মধ্যে ফাইনাল অ্যাকাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ফাইনাল অ্যাকাউন্ট করতেই হয়, এবং ফাইনাল অ্যাকাউন্ট থেকে আমরা গ্রস প্রফিট, নেট প্রফিট এগুলো জেনারেট করি, এবং আলটিমেটলি ব্যালেন্স শিট দিয়ে সেটা শেষ হয়। এটা সকলেই আমরা জানি এবং জেনে এসছি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে সেরকমই ধরনের একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেটা হেল্প করে একটা প্রতিষ্ঠানের কতটা পরিমাণে ক্যাশের ইনকামিং হয়েছে আর ক্যাশের আউটগোয়িং হয়েছে। অর্থাৎ এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অবশ্যই তিনটে ওয়ার্ডের ব্যাখ্যা করা হয়, তাহলে কিন্তু আমরা এটার অনেকটা ব্যাখ্যা পাবো। প্রথমত ক্যাশ, তারপর হচ্ছে ফ্লো, তারপর হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে হচ্ছে যে কোনো একটা বিবরণ, একটা স্টেটমেন্ট বোঝাচ্ছে যেখানে আমাদের টোটালটাই আমাদের ব্যাখ্যা করা হয়, যে কোন কোন জিনিসগুলো আসছে, কোন কোন জিনিসগুলো যাচ্ছে। যেমন আমরা স্টেটমেন্ট করেছি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের যে স্টেটমেন্টগুলো, যেমন ব্যালেন্স শিটের একটা স্টেটমেন্ট, ব্যালেন্স শিট কিন্তু একটা স্টেটমেন্ট। সেরকমভাবেই একটা স্টেটমেন্ট বানানো, এটা কিন্তু কোনো ডেবিট ক্রেডিটের কনসেপ্ট অনুযায়ী এটা বানানো হচ্ছে না, বা এটা কোনো অ্যাকাউন্ট নয়। আর ক্যাশ বলতে কি বোঝাচ্ছে? এখানে ক্যাশ বলতে দুটো পার্টকে ভাগ করা হয়েছে। ক্যাশ বলতে কি হচ্ছে, একটা ক্যাশ আর একটা হচ্ছে ক্যাশ ইকুইভ্যালেন্ট। একটা প্রতিষ্ঠানে আমরা জানি বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন হয়। ক্যাশ ট্রানজ্যাকশন হচ্ছে নগদ লেনদেন হয়, ধারে লেনদেন হয়। এবার ক্যাশ ট্রানজ্যাকশনের মধ্যে এমন অনেক ট্রানজ্যাকশন হয় যেটা পিওরলি ক্যাশে, নগদ টাকায়, এবং যেগুলো আদার দ্যান ক্যাশ, যেমন ধরো ব্যাংকের থ্রু দিয়ে হচ্ছে, যেমন ধরো কিছু মার্কেটেবল সিকিউরিটিস কিনছি, এমন কিছু ট্রেজারি বিল কিনছি যেগুলো 3 মাসের মধ্যেই সেটা ক্যাশে রূপান্তরিত করা যাবে। তো এই রকম ধরনের যে পার্টগুলো, সেটাকে বলা হচ্ছে ক্যাশের সমতুল্য, নগদের সমতুল্য, বা ইকুইভ্যালেন্ট টু ক্যাশ। তাহলে আমরা এই ক্যাশ বলতে কিন্তু দুটো পার্টকে বুঝি। একটা হচ্ছে ক্যাশ, যেটা পিওরলি ইন ক্যাশ, নগদে হচ্ছে, আর একটা হচ্ছে ক্যাশ ইকুইভ্যালেন্ট, মানে যে ক্যাশের সমতুল্য, যেমন ব্যাংকের থ্রু দিয়ে কিছু জিনিস কিনছি, কিছু মার্কেটেবল সিকিউরিটিস কিনছি, কিছু শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কিনছি। তাহলে এই সমস্ত পার্টগুলোকে কিন্তু আমরা ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে রাখছি। এটা ক্যাশ। ফ্লো বলতে কি বোঝাচ্ছে? ফ্লো বলতে বোঝাচ্ছে একটা প্রবাহ। প্রবাহ মানে কি হচ্ছে? অবশ্যই এটা দুটো দিক থাকবে, একটা ইনকামিং থাকবে, একটা আউটগোয়িং থাকবে। তার মানে যখন আমাদের প্রতিষ্ঠানে কোনো টাকা আসছে, তখন তাকে কি বলা হবে? ইনফ্লো। আর যখন কোনো টাকা চলে যাবে, তখন তাকে কি বলা হবে? আউটফ্লো। অর্থাৎ ক্যাশের আসা এবং ক্যাশের যাওয়াটাকে এখানে রেকর্ড করা হচ্ছে। ক্যাশ যখন আসবে তখন কি হচ্ছে? ইনফ্লো। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট যখন যাচ্ছে, তখন তাকে বলা হবে আউটফ্লো। আর স্টেটমেন্ট বলতে বোঝাচ্ছে সেই বিবরণীটা। তার মানে মোদ্দা কথা, এই তিনটে ওয়ার্ডকে যদি আমি সেগ্রিগেট করে ব্যাখ্যা করি, তাহলে বোঝা গেল একটা প্রতিষ্ঠানের নগদ লেনদেন যেগুলো হচ্ছে। নগদ লেনদেন মানে যেগুলো ধারে এর মধ্যে ইনভলভ কিন্তু থাকবে না। নগদ লেনদেনগুলো যেগুলো হচ্ছে, এবং তার যে আদান প্রদান হচ্ছে, ইনফ্লো আর আউটফ্লো, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে কতটা বছরে টাকা এলো, কতটা পরিমাণে টাকা চলে গেল, কতটা ইনফ্লো হলো, কতটা আউটফ্লো হলো, সেটাই আমরা ক্যাশ ফ্লোর মাধ্যমে, বিবরণীর মাধ্যমে দেখাই। এবং এই যে পিকচারটা আমরা তৈরি করি, এই পিকচারের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের সার্বিক একটা চিত্র, তার অপারেটিং প্রফিট, তার বিভিন্ন ধরনের এবিলিটি, তার এফিসিয়েন্সি, এগুলো কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে সেই জায়গা থেকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্টটা আমরা কিভাবে তৈরি করি? অবশ্যই মাথায় রাখতে হবে, এটা তৈরি করার জন্য কিন্তু একটা প্রোটোকল মেনটেন করতে হয়। প্রোটোকলটা কি? সেটা হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 মেনটেন করে আমাদের কিন্তু কাজ করতে হয়। কোয়েশ্চেনে, ছোটো ছোটো কোয়েশ্চেনে আসে যে কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমাদের বানানো হয়। তো সেটা আমাদের উত্তর হবে কি? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 ফলো করে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানানো হয়। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানানোর জন্য তাহলে কি করতে হবে? এখানে দেখো, দুখানা মেথড আমাদের কিন্তু আছে। যে মেথডটাকে বলা হয়, একটা বলা হয় ডিরেক্ট মেথড,
একটাকে বলা হবে ইনডিরেক্ট মেথড। তাহলে এই যে ডিরেক্ট মেথড আর এই যে ইনডিরেক্ট মেথড, আমাদের দুটো মেথড আছে, তার মধ্যে কিন্তু আমাদের দুটো জানার দরকার নেই। আমাদের সিলেবাস অনুযায়ী কোনটা লাগবে, A3 অনুযায়ী আমরা কিন্তু ইনডিরেক্ট মেথডটাই শিখব এবং ইনডিরেক্ট মেথডটা নিয়েই আমাদের কাজ করতে হবে। এবার চলে আসছি, দেখো এই যে ইনডিরেক্ট মেথডের আমাদের কাজটা বলছি, ইনডিরেক্ট মেথডের যে বিষয়টা থাকছে, ইনডিরেক্ট মেথডের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে যখন আমরা ইনডিরেক্ট মেথড ধরে কাজ করব তখন আমাদের প্রতিষ্ঠানে কতটা ক্যাশ এলো, কতটা ক্যাশ গেল, কতটা ক্যাশ ইকুইভ্যালেন্ট এলো, কতটা ক্যাশ ইকুইভ্যালেন্ট গেল, সেটা কিন্তু আমাদের ডিটারমাইন করতে হবে এবং কোন কোন জায়গা থেকে এই জিনিসগুলো হচ্ছে সেটাও জানা দরকার। তাহলে আমরা এক এক করে জেনে নিই। প্রথমত, এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানানোর জন্য কারা বাধ্য থাকবে? নাম্বার 1, হ্যাভিং turnover more than 50 crores in a financial year। মানে যে সমস্ত কোম্পানিগুলোর টার্নওভার মানে সেলের ভ্যালু 50 ক্রোর্সের ওপরে যাবে তারা কিন্তু এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানাতে বাধ্য থাকবে। আর 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে লিস্টেড কোম্পানি। লিস্টেড কোম্পানি অর্থাৎ যে কোম্পানিগুলোর শেয়ার আমাদের স্টক মার্কেটে কেনাবেচা হচ্ছে, যে কোম্পানিগুলোর শেয়ার স্টক মার্কেটে লিস্টেড হয়ে আছে সেগুলোকে বলা হবে লিস্টেড কোম্পানি। এবং লিস্টেড কোম্পানি এবং যাদের টার্নওভার একটা ফিনান্সিয়াল ইয়ারে 50 কোটি টাকার বেশি টার্নওভার হচ্ছে তাদের ক্ষেত্রেই কিন্তু এই অ্যাকাউন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অবশ্যই অ্যাপ্লিকেবল হবে এবং তাদেরকে সেটা কিন্তু বানাতেই হবে এবং অবশ্যই তারা কিন্তু সেই প্রোটোকল মেনটেন করে বানাবে। ঠিক আছে, তাহলে এই অ্যাপ্লিকেবিলিটির ওপর ডিপেন্ড করে আমাদের কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানাতে হবে। এবার দেখো এই টোটাল একটা প্রতিষ্ঠানের যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আছে, এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু 3টে সেগমেন্টকে, 3টে এরিয়াকে বিশেষভাবে দেখানো হয়েছে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখলাম যে ক্যাশের যেমন ইনফ্লো হতে পারে, ক্যাশ ফ্লোর কিন্তু আউটফ্লো হতে পারে। তাহলে সেই বেসিসে আমরা একটা প্রতিষ্ঠানে যত ক্যাশের ট্রানজাকশান হচ্ছে সেই সমস্ত ট্রানজাকশানগুলোকে 3টে অ্যাক্টিভিটিতে ভাগ করব। কি কি ভাগ করব? 1 নম্বর ভাগ হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি, 2 নম্বর ভাগ হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটি, 3 নম্বর ভাগ হচ্ছে ফিনান্সিং অ্যাক্টিভিটি। ঠিক আছে, এই যে 3টে ভাগ লিখলাম, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আর ফিনান্সিং অ্যাক্টিভিটিস, এই ব্যাপারগুলো কি? এই ব্যাপারটা কি মাথায় রাখতে হবে যে একটা প্রতিষ্ঠান কিন্তু অনেক ধরনের কার্যকলাপ করে। প্রথমত হচ্ছে সে যে জিনিসটা নিয়ে বিজনেস করছে সেটা হবে তার অপারেটিং অ্যাক্টিভিটি। অর্থাৎ যে কোনো কোম্পানি, যে কোনো বিজনেস, যে কোনো ফার্ম যদি একটা কমোডিটি নিয়ে বিজনেস করে তাহলে তাকে কেন্দ্র করে তার পারচেস, তার সেলস, তার ডেটার্স, ক্রেডিটার্স, এই ওরিয়েন্টেড যে সমস্ত ট্রানজ্যাকশানগুলো হবে সবই তার অপারেটিং অ্যাক্টিভিটি রিলেটেড ট্রানজ্যাকশান। এবার অবশ্যই এই যে জিনিসটা নিয়ে বিজনেস করছি সেখান থেকে পারচেস, সেল যেহেতু ইনভলভ থাকছে তাহলে সেখানে ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো দুটোই থাকবে। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটির দুটো পার্ট অবশ্যই থাকবে, একটা তথাকথিত ইনফ্লো, একটা আউটফ্লো। অর্থাৎ কিছু জায়গায় দেখবো আমাদের ক্যাশের ইনকামিং হচ্ছে যেটাকে ইনফ্লো বলবো, আর কিছু জায়গায় দেখবো ক্যাশের আউটফ্লো হচ্ছে অর্থাৎ ক্যাশের আউটগোয়িং হচ্ছে। তাহলে এই অ্যাক্টিভিটিকে আমাদের দুটো ভাগে ভাগ করা যাবে। একইভাবে ইনভেস্টিং অ্যাক্টিভিটি যেটা আছে এটাকেও কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ইনভেস্টিং কথাটার মানে কি? আমি যে পরিমাণ টাকা মূলধন হিসেবে জোগাড় করতে পেরেছি কোম্পানিতে, সেই পরিমাণ টাকাটা আমাকে কোনো জায়গায় ইনভেস্ট করতে হবে। এবার ইনভেস্টমেন্টটা কোথায় করব? হয় আমি কোনো ফিক্সড অ্যাসেটস কিনে, হয়তো বা আমি কোনো ইনভেস্ট করব, অন্য কোনো কোম্পানিতে শেয়ার বা ডিবেঞ্চার কিনবো, অন্য কোনো কোম্পানিতে ইনভেস্ট করব, বা কোনো ফিক্সড অ্যাসেটস কিনবো, এইগুলো করে আমার ইনভেস্টমেন্ট করব। তাহলে এই ইনভেস্টমেন্টগুলোতেও কিন্তু দেখো আমাদের দুটো পার্ট কিন্তু ইনভলভ আছে, একটা হচ্ছে ইনফ্লো, একটা হচ্ছে আউটফ্লো। কেন ইনফ্লো আউটফ্লো? কারণ যদি আমি ধরো একটা ফিক্সড অ্যাসেটস কিনলাম, তাহলে ফিক্সড অ্যাসেটস কিনলে আমার কী হবে, টাকাটা আমার বেরিয়ে যাবে, মানে ক্যাশের আউটগোয়িং হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ক্যাশের আউটগোয়িং মানে হচ্ছে পারচেস অফ ফার্নিচার বা পারচেস অফ ফিক্সড অ্যাসেটস কী হয়ে যাবে, আউটফ্লো হচ্ছে।
আবার ইনফ্লোটা তাহলে কী হচ্ছে, যখন আমি কোনো একটা পার্টিকুলার অ্যাসেট বিক্রি করে দিচ্ছি, অ্যাসেটটা আমার কাছে চলে যাচ্ছে ঠিকই, কিন্তু পরিবর্তে আমার ক্যাশ টাকা আসছে। তাহলে আমরা কিন্তু এখানে এমফাসাইজ করছি ক্যাশের ফ্লোটা, ক্যাশ আসছে না ক্যাশ যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি অ্যাসেট বিক্রি করে দিই তাহলে টাকা আসবে, তাহলে সেক্ষেত্রে কী হবে, ইনফ্লো। আর যদি আমি কিনি তাহলে সেটা হয়ে যাবে কি, আউটফ্লো। তাহলে এইভাবেই যখন আমার জমানো টাকা, আমার মূলধন, আমার ক্যাপিটালের পরিমাণটা আমি অন্যত্র ইনভেস্ট করব, বা আমি কোনো অ্যাসেটসে ইনভেস্ট করব, যদি কোনো অ্যাসেট কিনি সেটার ইনভেস্ট করব, তাহলে সেগুলো হয়ে যাবে সব ইনভেস্টিং অ্যাক্টিভিটি। অর্থাৎ আমার টাকাটা আমি কোথায় ইনভেস্ট করছি, দ্যাট ইজ কল্ড ইনভেস্টিং অ্যাক্টিভিটি। তাহলে প্রতিষ্ঠানে এরকম ধরনের ট্রানজাকশনও থাকে। আর কি থাকে, ফাইনালি ফিনান্সিং অ্যাক্টিভিটি। ফিনান্সিং অ্যাক্টিভিটিটা খুব ইম্পর্টেন্ট। একটা প্রতিষ্ঠান, যে কোম্পানি এই ধরনের কার্যকলাপ করছে, তারা বেসিক্যালি কোথা থেকে টাকা জোগাড় করছে, মূলধনের উৎসটা কোথায়। তাদের মূলধনের উৎস কিন্তু কোথায় থাকে, শেয়ার, ডিবেঞ্চার বিলি করে বা লোন নেয়, এই ধরনের আমাদের মূলধনের উৎসগুলো কিন্তু থাকে। একটা হচ্ছে শেয়ার, একটা হচ্ছে ডিবেঞ্চার, একটা হচ্ছে লোন। এই শেয়ার, ডিবেঞ্চার, লোন এগুলো দিয়েই কিন্তু কোম্পানি তার মূলধন উৎস বা ক্যাপিটাল জোগাড় করে। তাহলে একটা প্রতিষ্ঠান যদি শেয়ার বিলি করে বাজারে, একটা প্রতিষ্ঠান যদি ডিবেঞ্চার বিলি করে বাজারে, একটা প্রতিষ্ঠান যদি কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নেয়, তাহলে সেটা কী হবে, ফিনান্সিং অ্যাক্টিভিটির ইনফ্লো। কারণ লোন যদি নেওয়া হয়, যদি শেয়ার বিক্রি করা হয় বাজারে, যদি ডিবেঞ্চার বিলি করা হয় বাজারে, তাহলে তার পরিবর্তে কোম্পানিতে টাকা আসছে, তাহলে সেটা হবে ইনফ্লো। আবার কখনো কখনো এই লোন শোধ করতে হবে, কখনো কখনো ডিবেঞ্চার হোল্ডারদের টাকা ফেরত দিতে হবে, কখনো কখনো কোম্পানি শেয়ার হোল্ডারদের টাকা দিতে হতে পারে, সেটা প্রেফারেন্স শেয়ার হলে একটা কম্পালসারি রিটেনশনের প্রসিডিওর থাকে, আর যদি সেটা ইকুইটি শেয়ার থাকে তাহলে সেটা বাইব্যাকের প্রসিডিওর থাকে, মানে কোম্পানি ফেরত দেবে টাকা। তাই যখন কোম্পানি টাকা ফেরত দেবে তখন সেটা কী হবে, আউটফ্লো হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখছি আমরা AS3 অনুযায়ী পুরো অ্যাক্টিভিটিটাকে 3টে পার্টে ভাগ করতে পারছি। একটা অপারেটিং অ্যাক্টিভিটি, একটা ইনভেস্টিং অ্যাক্টিভিটি, একটা হচ্ছে ফিনান্সিং অ্যাক্টিভিটি। এইটার প্রত্যেকটারই কিন্তু আমাদের ইনফ্লো আউটফ্লো থাকছে, এবং সেই জায়গা থেকে এই ইনফ্লোগুলোকে, অর্থাৎ ক্যাশের কতটা আসা হচ্ছে, আগমন হচ্ছে, আর ক্যাশের কতটা বহির্গমন হচ্ছে, এইগুলোকে নিয়ে যখন আমরা কাজ করব, অ্যাজ এ হোল একটা স্টেটমেন্ট বানাবো, সেটাকেই বলা হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এরপরে আমরা এই প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি আমরা ব্যাখ্যা করব যে এর মধ্যে কী কী আইটেমগুলো আমাদের ইনফ্লো হিসেবে ট্রিট করা হবে, একটু ডিটেলসে কী কী আইটেমগুলো আউটফ্লো হিসেবে ট্রিট করা হবে, কোন কোন আইটেমগুলো অপারেটিং অ্যাক্টিভিটিতে আসবে, কোন কোন আইটেমগুলো ফিনান্সিং অ্যাক্টিভিটিতে আসবে, সেটা একটা ব্যালেন্স শিটের মাধ্যমে আমরা দেখাবো। তো আমরা একটা ব্যালেন্স শিটের মাধ্যমে, একদম সংক্ষিপ্ত ব্যালেন্স শিটের মাধ্যমে জিনিসটাকে ব্যাখ্যা করতে পারি। একটা জিনিস বলে রাখি যে এইখানে যে ব্যালেন্স শিটের আকারটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কোম্পানি অ্যাক্ট 2013 নতুন সিস্টেমে যে ব্যালেন্স শিট, রিভাইজ ব্যালেন্স শিট করা হয়েছে, সেই ফর্ম্যাটে আমরা দিয়েছি। নর্মালি কিন্তু এখানে 1956 সালের ব্যালেন্স শিটও বইতে থাকতে পারে, সেই বইগুলো দেখবে, আবার এই ফর্ম্যাটেও থাকতে পারে। তো ফর্ম্যাটটা যাই হোক না কেন, আমাদের দেখতে হবে যে কোনগুলো ফিক্সড অ্যাসেটস, কারেন্ট লায়াবিলিটি, এগুলো আমরা দেখলেই বুঝতে পেরে যাবো। এবার এইখান থেকে আমরা যেটা বুঝতে পারবো, এই যে উদাহরণটা দেওয়া হয়েছে যে কোনটা কোন ধরনের অ্যাক্টিভিটির মধ্যে পড়বে, সেটা আগে চিনতে হবে। সেটা যদি চিনে যাওয়া যায় তাহলে আমরা কিন্তু ক্যাশ ফ্লো সিস্টেমটা বা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অনেকটা পার্ট আমরা কিন্তু অ্যাচিভ করে নিতে পারবো। তো যাই হোক, প্রথমে আমাদের যে এই নতুন ফরম্যাট অনুযায়ী কোম্পানি ব্যালেন্স শিটের ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি, মানে লায়াবিলিটির পার্টটা থাকবে, তারপরে হচ্ছে অ্যাসেটসের পার্ট থাকে, এরকম ভার্টিক্যাল ফরম্যাটে কিন্তু 2013 সালের কোম্পানি অ্যাক্ট অনুযায়ী ভার্টিক্যাল ফরম্যাটে কিন্তু ব্যালেন্স শিটটা হয়। তো প্রথমে আমাদের দেখো 1 নম্বর শেয়ার হোল্ডার ফান্ড দিয়ে, তার মধ্যে দেওয়া আছে এই এলিমেন্টগুলো ফলো করো, শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দেওয়া আছে। তারপরে নন কারেন্ট লায়াবিলিটির মধ্যে লং টার্ম বরোয়িংস দেওয়া আছে, আমি একটা দুটো করেই নিয়েছি, এর আরও ভাগ আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। ডিবেঞ্চার, লং টার্ম বরোয়িংসের ডিবেঞ্চার হতে পারে যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে যদি লং টার্ম লোন নিই, সিকিউর লোন নিই, এগুলো সবই এর মধ্যে পড়ছে। আর কারেন্ট লায়াবিলিটির মধ্যে যেগুলো পড়ে নর্মালি ট্রেড পেয়েবল পড়ছে, ট্রেড পেয়েবলের মধ্যে ক্রেডিটার্স, বিলস পেয়েবল, ব্যাঙ্ক ওডি, এগুলো সমস্ত কিছু থাকতে পারে। আউটস্ট্যান্ডিং কোনো রকম লায়াবিলিটি যদি থাকে তাহলে কারেন্ট লায়াবিলিটির মধ্যে কিন্তু থাকতে পারে। আর অ্যাসেটসের মধ্যে কি দিয়েছি, নন কারেন্ট অ্যাসেটস, মানে যেগুলোকে আমরা নর্মালি ফিক্সড অ্যাসেটস বলি, কোম্পানি অ্যাক্ট অনুযায়ী এটাকে নন কারেন্ট অ্যাসেটস বলে। আর এর আন্ডারে প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আমরা নিই, নর্মালি এগুলোকে ট্যাঞ্জেবল ফিক্সড অ্যাসেটস, ইনট্যাঞ্জেবল ফিক্সড অ্যাসেটস যেগুলো আছে সেগুলোকে এখানে ডিল করা হয়। অর্থাৎ যদি কোনো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ফার্নিচার, মেশিনারি, ডেলিভারি ভ্যান, এই পার্টগুলো থাকে, তখন আমরা এই প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের আন্ডারে সব নিয়ে তারপরে এর মধ্যে যদি আবার ট্যাঞ্জেবল, ইনট্যাঞ্জেবলের ভাগ থাকে সেগুলোকে আমাদের শো করতে হবে, এটা পরে আসছি।
আর লং টার্ম ইনভেস্টমেন্ট মানেই হচ্ছে কি বাজারে অন্য কোনো জায়গায় আমি ইনভেস্ট করছি, অন্য কোনো কোম্পানিতে আমি লং টার্ম বেসিসে ইনভেস্ট করছি, বেশি সময়ের জন্য টাকা ঢালছি, তাহলে সেটা হচ্ছে কি লং টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে পড়বে। আর অবশ্যই কারেন্ট অ্যাসেটস তোমরা জানো, ডেটার্স, ক্রেডিট ডেটার্স, বিল রিসিভেবল, তারপর হচ্ছে প্রিপেড যদি কোনো এক্সপেন্স থাকে, স্টক যদি থাকে, এই পার্টগুলো কারেন্ট অ্যাসেটসের মধ্যে পড়ছে। তাহলে এবার চলে আসি এর নেচার কোনগুলো, কোনটা কী ধরনের অ্যাক্টিভিটি। আমরা এর আগে এক্ষুনি বললাম যে অপারেটিং, ইনভেস্টিং, ফিনান্সিং। তাহলে ফিনান্সিং আর ইনভেস্টিংগুলো যদি আমি চিনে নিই, তাহলে বাকি যা কিছু পড়ে থাকবে রিলেটেড টু অপারেটিং অ্যাক্টিভিটি খুব সহজভাবে শেখো। তাহলে আমরা আগে দেখি ফিনান্সিং কোনগুলো। ফিনান্সিং কোনগুলো আমি বলেছিলাম যে কোম্পানি যেখান থেকে মূলধন সংগ্রহ করবে। কোত্থেকে মূলধন সংগ্রহ করতে পারে? ইকুইটি শেয়ার থেকে মূলধন সংগ্রহ করতে পারে, ডিবেঞ্চার বিলি করে মূলধন সংগ্রহ করতে পারে, আর কি করতে পারে? বাইরে থেকে লোন নিয়ে মূলধন সংগ্রহ করতে পারে। এই তিনটে এরিয়া ছাড়া কিন্তু কোম্পানি মূলধন সংগ্রহ করার আর কোনো রাস্তা নেই। তাহলে এই পুরো চারটাতে এই ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ারস আর এই যে ডিবেঞ্চার, এই যে তিনটে পার্ট আমি দেখলাম, এই তিনটে পার্ট হচ্ছে কোম্পানি আউটসোর্স থেকে, বাইরে থেকে কোম্পানি মূলধন সংগ্রহ করতে পারে। তাহলে এই তিনটে পার্ট হবে কি কি অ্যাক্টিভিটি বলো? ফিনান্সিং অ্যাক্টিভিটি। ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল আর ডিবেঞ্চার, তাহলে এগুলো হবে কি ফিনান্সিং অ্যাক্টিভিটি। এবার ব্যালেন্স শিটে আর কি পার্ট পড়ে আছে, এবার আমরা তার ফিনান্সিং অ্যাক্টিভিটি জানার পরে এবার আমরা দেখে নেব ইনভেস্টিং কোনগুলো। ইনভেস্টিং কোনগুলো? এই যে প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, আমি বলেছি যে কোম্পানি যে টাকাটা সংগ্রহ করেছে সেই টাকাটা দিয়ে কি করবে কোম্পানি? ফেলে রাখবে না নিশ্চয়ই। তাহলে কোনো ফিক্সড অ্যাসেটস কিনবে, কোনো রকম ইনভেস্টমেন্ট করবে, কোনো কোম্পানি শেয়ার ডিবেঞ্চার কিনবে। তাহলে সেক্ষেত্রে কোম্পানির প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট মানে যা ফিক্সড অ্যাসেটস আছে সেগুলো হবে কি আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে। আর লং টার্ম ইনভেস্টমেন্ট, এটাও কি হচ্ছে কোম্পানি বাইরে কোনো একটা জায়গায় অনেক বছরের জন্য ইনভেস্ট করছে কোনো টাকা, তাহলে এটাও হবে কি ইনভেস্টিং অ্যাক্টিভিটি। তাহলে আমরা পেয়ে গেলাম ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার্স, ডিবেঞ্চার, এই পার্টগুলো হচ্ছে কি ফিনান্সিং অ্যাক্টিভিটি। আর প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট, এই পার্টগুলো হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটি। তাহলে রইল বাকি কি? বড় পার্ট হচ্ছে কি এই কারেন্ট লায়াবিলিটির পার্ট। বড় পার্ট কি? কারেন্ট অ্যাসেটসের পার্ট। আর কি? রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে প্রফিট অ্যান্ড লস, সিকিউরিটি প্রিমিয়াম, জেনারেল রিজার্ভ, অন্যান্য রিজার্ভগুলো থাকছে। প্রফিট অ্যান্ড লসের পার্ট থাকছে। প্রফিট অ্যান্ড লস কোত্থেকে জেনারেট করবে? অপারেটিং প্রফিট থেকে, অপারেটিং অ্যাক্টিভিটি থেকে। তাহলে এই যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের অংশ, এই যে কারেন্ট লায়াবিলিটির পার্ট, এই যে কারেন্ট অ্যাসেটসের পার্ট, এগুলো সবই কোথায় যাচ্ছে তাহলে? অপারেটিং অ্যাক্টিভিটি রিলেটেড। তাহলে এই যে পার্টগুলো আমরা দেখলাম অপারেটিং অ্যাক্টিভিটি রিলেটেড, এই পার্টগুলোকে নিয়ে আমরা কি করব? অপারেটিং ক্যাশ ফ্লো বার করব। ফিনান্সিংগুলোকে নিয়ে ফিনান্স ক্যাশ ফ্লো বার করব। ইনভেস্টিং অ্যাক্টিভিটিগুলোকে নিয়ে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি বার করব। তাহলে এইভাবে সব কটাকে নিয়ে আমরা ব্যালেন্স শিট থেকে পুরো পিকচারটা আমরা পেয়ে গেলাম যে শেয়ার ক্যাপিটাল বা ইকুইটি শেয়ার ক্যাপিটাল যদি থাকে সেটা ফিনান্স, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে প্রফিট অ্যান্ড লস, সিকিউরিটি প্রিমিয়াম এগুলো থাকছে, তাহলে সেটা অপারেটিং। লং টার্ম বরোয়িংসের মধ্যে ডিবেঞ্চার থাকছে, বাজারে ঋণ নিচ্ছি, এরকম হলে ফিনান্স। কারেন্ট লায়াবিলিটি যদি থাকে তাহলে কারেন্ট লায়াবিলিটি কী হবে? অপারেটিং অ্যাক্টিভিটি। কারণ কারেন্ট লায়াবিলিটি আর কারেন্ট অ্যাসেটস হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালটাকে ইন্ডিকেট করে। আর ওয়ার্কিং ক্যাপিটালটা কিসের জন্য প্রয়োজন হয়? যে কোনো অপারেটিং অ্যাক্টিভিটি সারা বছর ধরে প্রতিষ্ঠানে যে সমস্ত কার্যকলাপগুলো হয় তার জন্য ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হয়। তাই জন্য কারেন্ট অ্যাসেটস আর কারেন্ট লায়াবিলিটি দুটোই কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের পার্ট। আর ওয়ার্কিং ক্যাপিটাল যেহেতু অপারেটিং রিলেটেড, তাই জন্য এটা কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটির পার্ট হয়ে যাচ্ছে। আর বাকি রইল কি? প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আর লং টার্ম ইনভেস্টমেন্ট, এই দুটোই হচ্ছে কি ইনভেস্টিং অ্যাক্টিভিটির পার্ট। তাহলে এইভাবে একটা ব্যালেন্স শিটে বিভিন্ন পার্টগুলো আমরা লোকেট করলাম। এর পরের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পুরো ফরম্যাটটা আমরা জানবো, কার মধ্যে কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা শিখবো। এর পরের জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করে থাকবে। আপাতত এইটুকু আগে দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। থ্যাংক ইউ।